নমস্কার। আজকের ভিডিওতে আমার আলোচনা চণ্ডীমঙ্গল কাব্যের একজন প্রতিভাধর কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীকে নিয়ে। আগের ভিডিওতে মুকুন্দরাম চক্রবর্তীকে নিয়ে কিছুটা অংশ আমি আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে তারই পরবর্তী অংশ আমার আলোচনার বিষয়। মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলের একজন প্রতিভাধর কবি এবং তিনি দুটি খণ্ডে তার চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন। প্রথম খণ্ড সেটা হলো কালকেতুর আখ্যান এবং দ্বিতীয় খণ্ডটি হলো ধনপতির আখ্যান। লোক প্রচলিত কাহিনী ছিল তার প্রধান অবলম্বন। কালকেতুর কাহিনী গ্রন্থন অত্যন্ত নিপুণ হয়েছে এবং অন্যদিকে ধনপতির আখ্যান সেটি অত্যধিক বর্ণনার ভারে পীড়িত এবং সেই কারণে কিছু কিছু স্থানে কাহিনী অত্যন্ত শিথিল। তবে চরিত্র সৃষ্টিতে কবির যে কৃতিত্ব সেটা কিন্তু মধ্যযুগীয় বাংলা সাহিত্যে অতুলনীয়। বাস্তব অভিজ্ঞতা এবং জীবনের প্রতি প্রসন্নতা তাকে এক অসাধারণ ক্ষমতা সম্পন্ন চরিত্র স্রষ্টায় পরিণত করেছে। কালকেতু, ফুল্লরা, ভানুদত্ত এবং অন্যদিকে লহনা, খুল্লনা, দুর্বলা, শ্রীমন্ত এই সমস্ত চরিত্রগুলো আমাদের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত কাছের বলে মনে হয়। সাধারণ জীবনে প্রতিদিনের অভিজ্ঞতা এবং বাস্তব বোধের দ্বারা নিয়ন্ত্রণের ফলে এই সমস্ত চরিত্রগুলি তাদের সহজ সরল মানবিক গুণে আমাদের এত পরিচিত এবং এত কাছের হয়ে ধরা দিয়েছে। সহজ সরল পরিহাস, জীবনের সুখ দুঃখ, হাসি কান্না এই সমস্ত বৈচিত্র্যগুলো কবির কাব্যে যে সাধুতা এনে দিয়েছে তা কিন্তু মধ্যযুগীয় বাংলা সাহিত্যে দুর্লভ। বাস্তব বোধ এবং মানব ধর্ম এই মধ্যযুগীয় ব্রাহ্মণ কবিকে আধুনিক সাহিত্যিকদের পাশে কিন্তু স্থান করে দিয়েছে। চরিত্রে ব্যক্তি স্বাতন্ত্র্য আরোপ তার বিশেষ কৃতিত্বের পরিচায়ক, যা আধুনিক সাহিত্যের অন্তর্ভুক্ত। কোনো সমালোচক কবির রচনার মধ্যে উপন্যাসের লক্ষণ আবিষ্কার করেছে। উপন্যাসের লক্ষণ সেগুলো হলো চরিত্র সৃষ্টি, বাস্তবতা এগুলো, এবং এইগুলো কবির কাব্যে কিন্তু প্রচুর পরিমাণে এর নিদর্শন রয়েছে। ষোড়শ শতাব্দীর বাঙালি সমাজ জীবন কবির কাব্যে জীবন্ত হয়ে ধরা দিয়েছে। কবি মুকুন্দরাম চক্রবর্তী তিনি দেবদেবীর মঙ্গল কথা লিখলেও আসলে তিনি মানব মঙ্গলেরই কবি, একথা আজকের দিনের সমালোচকেরাও স্বীকার করেছে। তাই এদিক থেকে বলতে গেলে বলতে হয় যে বাংলা সাহিত্যের ইতিহাসে এবং পাঠক মনে কবির যে স্থান মুদ্রিত হয়েছে তা কিন্তু কোনো কালেই ম্লান হবার নয়। এবার যেটা বলবো সেটা হলো যে সাম্প্রতিক কালে কোনো সমালোচক তারা চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তীকে শুধু মুকুন্দ বলে উল্লেখ করার পক্ষপাতী। তার কারণ কবি তার কাব্যে দু এক জায়গায় এই মুকুন্দ শব্দটি ব্যবহার করেছেন। এছাড়া তিনি কবিকঙ্কন এই ভণিতা তিনি ব্যবহার করেছেন। এই কথাগুলো সব দিক থেকেই ঠিক, কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা হলো যে মধ্যযুগে মুকুন্দ নামে একাধিক কবির আবির্ভাব হয়েছিল। তাই চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তীকে যদি শুধু মুকুন্দ বলে উল্লেখ করা হয় তাহলে চণ্ডীদাসের মতন একাধিক চণ্ডীদাসের মতন কিন্তু একাধিক মুকুন্দ সমস্যা দেখা দিতে পারে। তাই এই সমস্যা যাতে আর না হয় এই কারণেই চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম বলে পৃথকভাবে উল্লেখ করা উচিত। তা না হলে কিন্তু সেই একাধিক চণ্ডীদাস সমস্যার মতন একাধিক মুকুন্দ সমস্যা
দেখা দেবে। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হলো যে ষোড়শ শতাব্দীতে আরও দু একখানি চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয়েছিল, এবং সেটা হলো দ্বিজ জনার্দন এবং বলরামের চণ্ডীমঙ্গল, এবং এগুলি ষোড়শ শতাব্দীর রচনা বলেই মনে হয়। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে দ্বিজ জনার্দনের চণ্ডীমঙ্গল, এবং এটি একটি পুঁথি জাতীয় রচনা। এর প্রাচীনতা এবং প্রামাণিকতা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তবে এই কাব্যের যে বিশেষত্ব সেটা হলো যে এখানে ধনপতির আখ্যান যেটি সেটি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। অন্যদিকে কালকেতুর কাহিনীটি নামমাত্র উল্লেখ রয়েছে, এবং এর কাব্য গৌরব নেই বললেই চলে। অন্যদিকে মেদিনীপুরের বলরাম কবিকঙ্কর নামে আরও একজন কবির চণ্ডীমঙ্গল পাওয়া গেলেও কিন্তু সেই সম্বন্ধে যৎসামান্য নমুনা পাওয়া যাওয়ার ফলে বলরামের চণ্ডীমঙ্গল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা কিন্তু এখনো সম্ভবপর হয়ে ওঠেনি। এই ষোড়শ শতাব্দীতেই দ্বিজমাধবের গঙ্গামঙ্গল রচিত হয়েছিল বলে মনে করা হয়। মধ্যযুগে দ্বিজমাধব বা মাধব আচার্য নামে একাধিক কবির আবির্ভাব হয়েছিল। তাই এই গঙ্গামঙ্গল ঠিক কোন দ্বিজমাধবে রচিত তা নিয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে। এই ষোড়শ শতাব্দীতেই গোবিন্দ দাস নামে আরো একজন কবির কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর পাওয়া গিয়েছে। তবে এর ভাষা ও ভাবভঙ্গি মোটেও কিন্তু প্রাচীন যুগের নয়। কবির আবির্ভাব এবং কাব্য রচনার কাল সম্পর্কে কোনো বিশ্বাসযোগ্য সন তারিখ কিন্তু পাওয়া যায়নি। তবে যাই হোক, ষোড়শ শতাব্দীতে সমাজ ও জীবনে চৈতন্যদেবের প্রভাব কতটা সুগভীর হয়েছিল তা এই মঙ্গল কাব্যগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। ষোড়শ শতাব্দীর মঙ্গল কাব্যগুলোতে তৎকালীন দেশ ও কালের যে জীবন্ত ছবি ফুটে উঠেছে, নানা দিক থেকে কিন্তু তার মূল্য অসাধারণ। আজকে এখানেই আমার আলোচনা আমি রাখলাম, শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে বৈষ্ণব সাহিত্যের ওপর। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।